দুপুরের তপ্ত রোদে ছুটে চলছে একটি বাইক। ঢাকার আজকে তেমন একটা জ্যাম নেই, তাই বাইকটাও বেশ ভালোভাবেই রাইড করা যাচ্ছে। তুমি তো বেশ ভালো রাইড করো তানজিৎ। আমি তো জানতামই না এটা। পেছন থেকে নিশাতের এমন কথা শুনে তানজিৎ হাসলো, তারপর বলল, তুমি আরো অনেক কিছুই জানো না বৌজান। সময় হোক আরো অনেক কিছুই জানবে। নিশাত কিছু বুঝলো না, সে প্রশ্ন করল। আরো অনেক কিছু মানে? তানজিৎ কথা ঘুরাতে বলল। সেসব বাদ দাও, তোমার কেমন লাগছে সেটা বলো। নিশাত তানজিতের কোমর আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলে। ভীষণ ভালো। তানজিৎ হাসলো, তারপর বলল। তুমি এর আগে বাইকে উঠেছো কখনো? নিশাত একটা শুকনো ঢোক গিলল, কথা ঘুরাতে বলল। আচ্ছা, আমরা গাড়ি থাকতে বাইকে এলাম কেন? তাও মাহির ভাইয়ার। তানজিৎ ততক্ষণে ব্রেক কষলো, যার দরুন নিশাত তানজিৎকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তানজিৎ হেলমেট পরিহিত মাথাটা নিশাতের দিকে ঘুরিয়ে হালকা রাগ মিশ্রিত স্বরে বলল। কার বাইকে উঠেছো এর আগে? নিশাত জিভ দিয়ে ঠোঁট ভেজালো, তারপর অস্বীকার করে বলল। কই, কারণ না তো। সত্য বলবে নাকি স্টেপ নেব? নিশাত চুপসে গেল। তানজিতের অন্য স্টেপ সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে। রাস্তাঘাটে কি করে বসে আবার? নিশাত সত্যিটা বলাই ঠিক মনে করল। আমার ভাইয়ের মতোই সে। তানজিৎ বলে উঠল। নামো বাইক থেকে এক্ষুনি। নিশাত দুদিকে মাথা নাড়ল, সে নামবে না। তানজিৎ হেলমেট খুলে রাগী চোখে তাকাতেই নিশাত লাফ দিয়ে নামল। তারপর নিজের পরিহিত হেলমেটটা খুলল। তানজিৎ বাইক থেকে ওর সামনাসামনি দাঁড়িয়ে বলল। এবার বলো কি যেন বলছিলেন, ভাইয়ের মতন না কি যেন? নিশাত একটা শুকনো ঢোক গিলল, তারপর বলল। সত্যি ভাইয়ের মতো। আর আমি তখন অনেক ছোট ছিলাম। তানজিৎ নিশাতের দিকে একটু ঝুঁকে নিশাত মাথা পেছনে নিয়ে নেয়। তানজিৎ বলল। এখন যদি এই কারণে আমি বিয়েটা ভেঙে দেই কেমন লাগবে? নিশাত ভয়ার্ত চোখে তাকালো, তারপরই বলে উঠল। সত্যি ভাইয়ের মতো বিশ্বাস করো। প্রয়োজন হলে বাবা আমো ভাইদের জিজ্ঞেস করো। ওনারাও নাদিম ভাইকে চেনে। আমাদের প্রতিবেশী উনি। উনি আমাকে বনির চোখেই দেখে। আর ওনার নিজের বিয়ে ঠিক। নিশাতের কথার মাঝেই তানজিৎ সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল। করলাম না বিশ্বাস। নিশাত থমকে গেল, তারপরই সে আবার বলল। ভালোবাসো অথচ বিশ্বাস করো না আমাকে। ব্যাপারটা কেমন যেন না? তানজিৎ নিশাতের চোখের দিকে চোখ রাখলো, তারপর বলল। সেম কাহিনীটা কি আমিও বলতে পারি না নিশাত? আচ্ছা, আমাকে একটা কথা বলো তুমি। এখন তুমি আমার জায়গায় থাকলে কি করতে? যদি শুনতে যে আমি অন্য একটা মেয়েকে বাইকে চড়িয়েছিলাম, কি করতে? আমি বলছি ভুল বুঝে 2 দিন কথা না বলে থাকতে, তা না হলে স্টুপিড টাইপের কথা বলতে, রাইট? নিশাত মাথা নিচু করে ফেলল। সে বুঝতে পারল তার ভুলটা। এর আগে কত বিশ্রীভাবেই না ভুল বুঝেছিল সে। সত্যি তো সে তানজিৎকে বলছে এ কথা, অথচ সে নিজেই উল্টো কাজ করছে। নিশাত মাথা নিচু রেখেই বলল। সরি। তানজিৎ নিশাতের মাথায় হাত বুলিয়ে বলল। সরির প্রয়োজন নেই, শুধু নিজের ক্ষেত্রে নিজের বলা এই কথাটা প্রয়োগ করো, তাহলেই হবে। নিশাত মাথাটা হালকা উঁচু করলো। তানজিৎ নিশাতের এহেন চাহনি দেখে বলল। তোমার মনে হয় আমি তোমাকে ভুল বুঝবো? প্রয়োজনে ওই ছেলেকে কবরস্থানে পৌঁছে দিয়ে আসবো। তুমি আমার মানে তুমি শুধুই আমার। গট ইট? নিশাত হেসে তানজিৎকে জড়িয়ে ধরল। তানজিৎ আশেপাশে তাকালো। তারা মেন রোড থেকে একটু ভেতরে আসে, তাই তেমন মানুষ নেই। তাই সেও নিশাতকে জড়িয়ে ধরল। তারপরে নিশাতকে লজ্জায় ফেলতে বলল। কি ব্যাপার ম্যাডাম, আজকে রাস্তাঘাটের মানুষের কথা না ভেবে এভাবে জড়িয়ে ধরলেন? নিশাত তানজিৎকে জড়িয়ে ধরেই বলল, ভালোবাসি। তানজিৎ নিশাদের মাথায় চুমু খেয়ে বলল। সারা জীবন এভাবে পাশে থেকো, ছেড়ে যেও না কখনো, তা না হলে সব ধ্বংস করে দেব আমি। নিশাত প্রতি উত্তরে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ভাইয়া, আইসক্রিম খাবো। মাহিদ ফোনে কিছু টাইপ করছিল। বোনের কথা শুনে তার দিকে তাকালো, তারপর বলে। তোর তো ঠান্ডার প্রবলেম আছে, খাওয়াটা কি ঠিক হবে? মহুয়া নিজের পরনের পাতলা সোয়েটারটা মাহিরের হাতে দিয়ে বলে। গরম লাগছে অনেক, আর গলাও শুকিয়ে গেছে পুরো। শীতও তো শেষের দিকে, প্লিজ ভাইয়া। মাহির মহুয়ার সোয়েটারটা নিজের হাতে ঝুলিয়ে রাখলো, তারপর একটু আগে কেনা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে বলল। আচ্ছা, আপাতত পানি খা,
এখান থেকে বের হয়ে আইসক্রিম কিনে দেবো, ওকে? মহুয়ার মুখটা চুপসে গেল ও জেদি স্বরে বলল। না না না, আমি জানি না, আমি এখনই খাবো। মাহির আবার বলল। একটু পরে লাঞ্চের জন্য বের হবো, তখন কিনে দেবো। এখন পানিটা। না। মাহির ঠোঁট গোল করে একটা নিঃশ্বাস ছাড়ে। সে এবার উঠে দাঁড়ায়। এই মেয়ের জেদের সাথে সে পেরে ওঠে না। মহুয়ার ঠোঁট দুদিকে সরে প্রসারিত হয় হাসিতে। বর্তমানে তারা মেয়েদের ড্রেসের দিকে এসেছে। মেয়েরা নিজেদের পছন্দ মতো ড্রেস সিলেক্ট করছে। মাহির দু পা এগিয়েও থেমে যায়। সামনে অভ্রকে আইসক্রিম হাতে আসতে দেখে সে হেসে ফেলে। অভ্রর ঠোঁটেও মুচকি হাসি রয়েছে। সে আইসক্রিমগুলো একে একে সবাইকে দিতে থাকে। এই যে ছোট বোন, তোমার আইসক্রিম নাও। মেঘলা অভ্রের দিকে তাকাতে পারল না। সে একটা ড্রেস দেখতে দেখতেই বলল। আমি আইসক্রিম খাই না ভাইয়া, আমার ঠান্ডার প্রবলেম আছে। অভ্র তাও মেঘলার হাতে একটা আইসক্রিম গুঁজে দিয়ে বলল। আরে একদিন খেলে কিচ্ছু হবে না, নাও নাও। বলেই মেঘলার হাতে দিয়ে পাশে বসা মহুয়ার দিকে একটা বাড়িয়ে দিয়ে বলল। এই যে মিস, আপনারটা চকলেট ফেভারিট তাই না? মহুয়া একগাল হেসে বলল। আরে ভাইয়া, আপনি জানলেন কেমন করে? জানেন, আমি একটু আগে ভাইয়াকে আইসক্রিমের কথা বলছিলাম, আর তখনই আপনি নিয়ে আসলেন। অভ্র কিছু একটা ভেবে হাসলো, তারপর বলল। জানা লাগে, বুঝলা? নাও ধরো। মহুয়া একগাল হেসে নিয়ে নিল। মেঘলা তাকিয়ে দেখলো সবার জন্যই অভ্র ভ্যানিলা ফ্লেভারের এনেছে, শুধু মহুয়ার জন্য চকলেট ফ্লেভারের। এখান থেকেই সব বোঝা যায়। মেঘলার বুক ফেটে কান্না আসতে চাইল। তার জীবনে কেন দুঃখ রেখেছে আল্লাহ। মায়ের হার্টের প্রবলেম, হার্টে দুটো ব্লক আছে। ছোট্ট বোনটা 5 বছর হয়ে এলো, এখনো হাঁটতে পারে না। নিজের জীবনে প্রথম ভালোবাসার কাছেও হেরে গেল। কি করে লড়বে সে? তার বেস্ট ফ্রেন্ড তার বোনের বিরুদ্ধে কি করে লড়বে? এটা তার দ্বারা কোনো দিন সম্ভব না। এর চেয়ে হেরে যাবে সে, তাও এক ভালো। এই দুদিনের ভালোবাসার চেয়ে তার বন্ধুত্ব বেশি দামি। জন্মের পর থেকেই তো তারা একসাথে। আপন বোনের চেয়ে কম কিসের তারা? দেখতে গেলে তার বয়স যত, তাদের বন্ধুত্বের বয়সটাও ঠিক ততই। নিজের ভালোবাসাটা না হয় গোপনেই রইল। সব সময় যে তা প্রকাশ করতে হবে, পেতেই হবে, এমন কোনো কথা আছে? সে না হয় একতরফাই ভালোবেসে গেল। হঠাৎ কারো ধাক্কাতে মেঘলার ভাবনার ছেদ ঘটে। কি রে, আইসক্রিম গলে যাবে তো? মেঘলা মহুয়ার দিকে তাকিয়ে বলল। তুই এত লাগে কেন রে? আমার হিংসে হচ্ছে তোকে। মহুয়া হাসতে লাগলো এই কথা শুনে, তারপর বলল। সিরিয়াসলি, তোর আমাকে লাকি মনে হয়? কোন দিক দিয়ে ভাই? আমি যে পরিমাণ প্রতিদিন বাঁশ খাই, একটা পান্ডাও মেবি এত বাঁশ খাই না। আমি আর লাকি? হা, লেবুর পানি খা তুই। মেঘলা শুধু তাকিয়ে রইল মহুয়ার দিকে, তারপর বলল। যা, আমি চেয়েও পাইনি, আল্লাহ তা তোকে না চাইতে দিয়ে দিয়েছে। লাকি না হলে কি আর হয়? মহুয়া ভ্রুকুসকে বলল। এমন সিনেমার ডায়লগ মারছিস কেন? ঠিক আছিস তো? মেঘলা ঘর থেকে বেরিয়ে এলো, তারপর জোরপূর্বক হেসে বলল। তোকে নকল করার ট্রাই করলাম। মহুয়া ভাব নিয়ে বলল। महुआ के नकल करना इतना सहज नहीं है, समझा? ओहो, तुम तो हिंदी नहीं बुझता है। মেঘলা হেসে ফেলল মহুয়ার হিন্দি শুনে। তারপর আইসক্রিমটির দিকে তাকিয়ে দূরে থাকা অভ্রের দিকে তাকালো, যে কিনা সাদমানের সাথে কথা বলায় ব্যস্ত। হঠাৎ অভ্র এদিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। মেঘলা অপ্রস্তুত হয়ে গেল। সে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল। জান্নাত, এই ড্রেসটা দেখ, তোকে দারুণ মানাবে। নেহালের কথায় জান্নাত নেহালের ধরে রাখা নীল গাউনটার দিকে তাকালো। সত্যি চোখে লাগার মতো সুন্দর। জান্নাত বলে উঠল। ওয়াও ভাইয়া, কি সুন্দর এটা। কথাটা বলে গাউনটা হাতে নিয়ে দেখতে যাবে, তখনই খুব খুব কাশির শব্দে সাইডে তাকালো। আদনান পাশে দাঁড়িয়ে রয়েছে। জান্নাত প্রশ্নসূচক চাহনি দিতেই আদনান অন্যদিকে মুখ ঘুরালো। আদনানের মুখে রাগ স্পষ্ট। জান্নাত এই রাগের কারণ বুঝলো না। ও গাউনটা আবার ধরতে যাবে, আবার আদনান কেসে ওঠে। জান্নাত চোখ মুখ কুঁচকে আবার তাকালো তার দিকে। জান্নাত নেহালকে বলল। আচ্ছা ভাইয়া, আমরা তো সবাই একরকম পরবো। মেহু, মহু, মেঘলাকে জিজ্ঞেস করিনি? নেহাল ওকে আটকে বলল। আচ্ছা, অন্যরা নিস ওদের সাথে ম্যাচিং করে। এটা তুই নি, তোকে দারুণ মানাবে। আর এমনিতে তো এখন শুধু রিসিপশনের ড্রেসটাই বাকি আছে, ওটা পরে নিস। তোর পছন্দ হয়েছে নাকি এটা বল, আমি তোকে গিফট করবো এটা।
জান্নাত মানা করতে নিলেই নেহাল বলে উঠল, তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। আমি দিব, যখন বলেছি তখন দিবই। তোর থেকে পারমিশন চাইনি আমি। এনিওয়েজ, ড্রেসটা সুন্দর আর তোকে মানাবেও। নেহাল ড্রেসটা বাকি ড্রেসগুলোর সাথে দিয়ে দিতে বলল। আদনান সেখান থেকে চলে গেল। তার যাওয়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে সে কতটা রেগে রয়েছে। জান্নাত ভ্রু কুঁচকাল। তার মাথায় আসলো না আদনানের রাগের কারণ। সবার ক্ষুধায় পেটে ইঁদুর, মহিষ, ডাইনোসর দৌড়াচ্ছে, তাই সবাই রেস্টুরেন্টে চলে এসেছে। তানজিৎটাও উপস্থিত আছে। সবার জন্য খাবার অর্ডার করা হলো। মহুয়া ক্লান্ত হয়ে মাহিরের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বসে রয়েছে। মাহির বলে উঠল। বেশি খারাপ লাগছে? মহুয়া মাথা দুদিকে নেড়ে না বোঝালো। মাহিরকে যেমন ভয় পায় বেশি, তেমন আবার সবার থেকে ওকেই ভালোবাসে। ভাই থাকলেই হয়তো তার আর লাগে না কাউকে। তারা বড় দেখে একটা গোল টেবিলে বসেছে। সবাই গোল হয়ে বসা রয়েছে। জান্নাত তাকিয়ে দেখে আদনান গম্ভীর মুখে বসে রয়েছে। জান্নাত ভাবতে লাগলো সে কি কোনো ভুল করেছে। মনে পড়ে না তার এমন কোনো কথা। বিরক্ত হয় সে। হয়েছেটা কি না বললে বুঝবে কিভাবে। মহুয়া ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ওয়াশরুমের সামনে যেতেই হঠাৎ নিজের অন্যায় টান অনুভব করতেই দাঁড়িয়ে গেল সে। মহুয়া কান্না করতে করতে দৌড়ে আসে। তা দেখে মাহির উঠে দাঁড়ালো। মাহিরকে এভাবে উঠে দাঁড়াতে দেখে সবাই ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। তাকাতেই আঁতকে উঠল যেন মহুয়ার হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মাহির মহুয়ার কাছে এগিয়ে যাওয়ার আগে মহুয়া ভাইয়া বলে মাহিরকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রেস্টুরেন্টের সবাই এমন ঘটনায় তাদের দিকে তাকালো। মহুয়ার হাতের রক্তে মাহিরের শার্টের পেছনের অংশ ভিজে যাচ্ছে। মাহির কিছু জিজ্ঞাসা করার আগেই খেয়াল করলো মহুয়া সম্পূর্ণ ভর ছেড়ে দিয়েছে ওর উপর। মহুয়াকে নিজের দিকে ফেরাতে খেয়াল করলো ও জ্ঞান হারিয়েছে। কেউ কিছু বুঝতে পারল না। মাহির মহুয়ার দিকে তাকাতেই আঁতকে উঠল। তার ডান হাতের রগের একটু উপরে কেটেছে, যেখান থেকে রক্ত বেরোচ্ছে। সবাই হকচকিত হয়ে মহুয়ার কাছে এলো। হায় আল্লাহ, এসব কি করে হলো? নিশাত কাতর স্বরে বলে উঠল। জান্নাত বলল, ভাইয়া দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, টাইম ওয়েস্ট করা ঠিক হবে না। মাহির কথা বলার মতো পরিস্থিতিতে নেই যেন। তার হাত কাঁপছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে শুধু। কিছু তিক্ত অতীত তার মাথায় এসে বাড়ি খেতে লাগলো। সেই ভয়ঙ্কর দিনের কথা স্মরণ করিয়ে দিতে লাগলো তাকে। মাহিরকে এমনভাবে দেখে অভ্র এগিয়ে এলো। তারপর মাহিরের কাঁধে হাত দিয়ে বলল, এভাবে বসে থেকে টাইম ওয়েস্ট করা ঠিক আছে কি মাহির? হসপিটালে নিয়ে যেতে হবে ওকে। মাহিরের টনক নড়ল ও কোনো রকমে নিজের পকেট থেকে একটা রুমাল বের করে মহুয়ার হাতে বেঁধে দিল। তারপর আর কোনো কথা না বলে সোজা মহুয়াকে পাজা কোলে তুলে নিল। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে পেছনে ঘুরে একবার তাকালো। তারপরই হনহন করতে করতে বেরিয়ে গেল। আপাতত আদনান আর নেহাল সাথে গিয়েছে। বাকিরা এখানেই দাঁড়িয়ে। ব্যাপারটা কি হলো তা কারোই বোধগম্য হলো না। এখন কেমন লাগছে? ঠিক আছিস? মহুয়া উপর নিচ মাথা জাগালো, অর্থাৎ হ্যাঁ। মাহির প্রশ্ন ছুড়ল। কিভাবে হলো এটা? মহুয়ার সেই কথা মনে পড়তেই ভয়ে ছিটকে গেল। মাহিরের ধরে রাখা হাতটা শক্ত করে চেপে ধরলো। মাহির চোখ দিয়ে আশ্বাস দিল যে তোর ভাই আছে তো। মহুয়া বুঝলো তা। ওয়াশরুমের সামনে যেতেই হঠাৎ নিজের অন্যায় টান অনুভব করতেই দাঁড়িয়ে গেল মহুয়া। মহুয়া পিছনে ঘুরে তাকিয়ে দেখে দুটো ছেলে বিশ্রী হাসি দিয়ে তার দিকে তাকিয়ে। তাদের মধ্যে একজন ওর অন্না ধরেছে। মহুয়া তা দেখে রেগে বলে, সমস্যাটা কি? ওনা ধরেছেন কেন আমার? ছাড়ুন। ছেলেটা মহুয়ার অন্নাটা ছাড়ল না, বরং অন্নাটার প্রান্তটা নিজের হাতে একটু পেঁচিয়ে নিল, আর যার দরুন মহুয়া ওদের দিকে এগিয়ে পড়ে। মহুয়া এদিকে ওদিকে তাকালো। এখন ওয়াশরুমের দিকটাতে কেউ নেই। মহুয়া প্রচণ্ড বিরক্ত হলো তা দেখে। সে বিপদে পড়লেই আর কাউকেই পাওয়া যায় না। একটা ছেলে বলে উঠল, একা একা গিয়ে কি করবে সোনা পাখি? আমাদেরকেও নাও সাথে। বলেই ছেলেটা বিশ্রী হাসলো। মহুয়া আবার বলল, ওনাটা ছাড়ুন বলছি। কি ধরনের অসভ্যতা আমি এসব? সারার জন্য তো ধরিনি সুইটার্ট। বলেই ছেলেটা অন্যটা আরেকটু পেঁচিয়ে ধরতেই মহুয়া ওর মেন পয়েন্টে লাথি দিয়ে বসলো। ছেলেটার সাথে সাথে অন্যটা ছেড়ে দিয়ে ব্যথায় কোঁকড়াতে লাগলো। এটা দেখে পাশের ছেলেটা মহুয়ার দিকে তেড়ে আস্তে আস্তে বলে,
তোর এত বড় সাহস, তোকে তো আমি। মহুয়া ওই ছেলেটার গালে সজোরে একটা থাপ্পড় মারে, তারপর বলে, মেয়েরা হলো মায়ের জাত, তাদের সাথে এমন করতে লজ্জা করে না? যত সব রাস্কেল। মহুয়া ফিরে যেতে নেয়, কিন্তু তার আগেই ওই ছেলেটা মহুয়ার হাত চেপে ধরে, ওকে দেওয়ালের সাথে চেপে ধরে। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারিস? তোকে তো আজকে সবার সামনে সম্মানহীন করব। বলেই ছেলেটা মহুয়ার গায়ের ওড়নাটা টেনে ফেলে দিতে নেয়। মহুয়া ওর হাতটা ধরে ফেলে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। ছেলেটা একটা বিশ্রী হাসি দিল। মহুয়া বলে উঠল, ছাড়ুন আমাকে, যেতে দিন। ছেলেটা বলে উঠল। ওরা ধরতেই তেজ শেষ। মহুয়া অনেক চেষ্টার পরও ওর হাত ছুটাতে পারল না। ছেলেটা আরো শক্ত করে চেপে ধরে। মহুয়া এবার ভয় পায়। চিৎকার করার জন্য মুখ খুলতে নিলেই ওই ছেলেটা এসে ওর গলা বরাবর চাকু ধরে। একটা চিৎকার করবি তো নিজের জীবন হারাবি। অনেক তেজ দেখিয়েছিস, এবার দেখ তোর কি করি। মহুয়া এবার ভয়ে কান্না করে দিল। এটা কথায় ফেঁসে গেল সে। মহুয়া কান্নার তো স্বরে বলে উঠল, প্লিজ ভাইয়া, যেতে দিন আমাকে, এমন করবেন না। ছেলে দুটো মহুয়ার শরীরে তাদের বিশ্রী নজর বুলালো। দারুণ হত্য মামা, আজকে জমে যাবে। কে তুলে নিয়ে চল। মহুয়া আতঙ্কিত হয়ে যায় ওদের কথা শুনে। সেই মুহূর্তে ওখানে দুটো ছেলে মেয়ে আসে। মহুয়া যেন আশার আলো পেল, কিন্তু ওরা চাকু দেখেই ভয়ে পেছন থেকে চলে গেল। মহুয়া বলে উঠল, প্লিজ হেল্প। ছেলেটা মহুয়ার গলায় আরেকটু কাছে চাকু ধরে বলে, দিব কেটে গলা। মহুয়া ভয়ে চুপসে গেল। ছেলেটা মহুয়ার ওড়নাতে হাত বোলাতে যাবে, তখনই মহুয়া হঠাৎ বলে উঠল, ভাইয়া তুমি। ছেলেগুলো তৎক্ষণাৎ পিছনে ঘুরল। মহুয়া এই সুযোগ কাজে লাগিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ছেলেটাকে ধাক্কা মারে, কিন্তু ও দৌড়ে যাওয়ার আগেই ছেলেটা ওর হাত ধরে ফেলে। মহুয়া ওর হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে থাকে। এক পর্যায়ে ছেলেটা ওর হাতে ছুরি বসিয়ে দেয়। মহুয়া আর্তনাদ করে উঠল ব্যথায়, কিন্তু তাও থেমে রইল না। ছেলেটার হাতে জোরে একটা কামড় দিতেই সে হাত ছেড়ে দেয়। পাশের ছেলেটা মহুয়াকে ধরতে গেলে মহুয়া নিজের ওড়নার সিট টিফিনটা খুলে ওর হাতে মেরে দিয়ে দেয়। মহুয়া কথাগুলো বলে আবার কান্না করে দিল। আজকে অনেকটা ভয় পেয়েছে সে। মাহিরের চোয়াল শক্ত হয়ে এলো কথাগুলো শুনে। ও মহুয়ার চোখের পানি নিজের হাতের বৃদ্ধাঙ্গুল দ্বারা মুছে দিল, তারপর বলল, আমি এর শেষ দিকে ছাড়বো। তুই আর কাঁদিস না বোন আমার। দেখ তোর ভাই আছে তো এখন। তখনই কেবিনটাতে সবাই হন্তদন্ত হয়ে প্রবেশ করলো। এভাবে আশায় মহুয়া একটু ভয় পেয়ে যায়। মাহির দরজার দিকে তাকালো। মেঘলা মহুয়ার পাশে বসে শুধালো, ঠিক আছিস তো তুই? ইস, হাতটা কিভাবে কেটেছে, কাটলো কিভাবে? মাহির বলল, এখন সেসব কথা থাক। আর তোমরা আবার আসতে গেলে কেন? শপিংটা শেষ করে আসতে। ও ঠিক আছে তো? জান্নাত বলে উঠল, কি বলছো ভাইয়া? মহুয়ার এই অবস্থা আর আমরা শপিংয়ে যাব? পাগল নাকি? সিসিটিভি ফুটেজ দেখেছি আমরা। ওই ছেলেগুলো তো আমাদের পাশের টেবিলেই বসা ছিল। আমাদের তখনই বোঝা উচিত ছিল ব্যাপারটা। তানজিৎ থামলো কথাগুলো বলে। অভ্র মহুয়ার কাছে এসে বলতে লাগলো, যথেষ্ট স্ট্রং তুমি। তোমার ফাইট দেখে জাস্ট ফ্যান হয়ে গেছি আমরা। প্রথমে যে মারটাই দিলে। অভ্রের কথার মাঝেই নিশাত উত্তেজিত হয়ে হেসে বলে উঠল। পুরোই টাওয়ার ব্লাস্ট। সবাই প্রথমে হাসলেও পর মুহূর্তে হাসি থামিয়ে নিশাদের দিকে তাকালো। নিশাদ তখনও হাসছে। তানজিৎ খুক খুক করে কেসে ওঠে। আশফি বলে উঠল, ভাইকে কেউ ওয়াটার দে রে। ভাবিজি সামথিং বোলিং। ভাইয়ের গলা কাশিং। হ্যাঁ। সবাই এবার হো হো করে হেসে ফেলে। মহুয়ার নিজেও হেসে ফেলল। নিশাদ কি বলে ফেসেছে বুঝতে পেরে লজ্জা পেল ভীষণ, কিন্তু আশফির কথায় সেও হেসে ফেলে। এটা হসপিটাল, বাড়ি না। কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই দরজার দিকে তাকালো। সাদমান পকেটে একটা হাত গুজে দাঁড়িয়ে রয়েছে। তারপর ভেতরে এসে ওর হাতে থাকা ব্যাগটা থেকে বিরিয়ানির প্যাকেট বের করে সবার হাতে দিল, তারপর বলল, তখন তো আর কারোরই খাওয়া হয়নি, খেয়ে নাও সবাই। সবাই হাত ধুয়ে এসে খেতে বসে পড়ল। মহুয়া ব্যান্ডেজ করা ডান হাতটার দিকে চোখ বোলালো। তার কাছে এটা বড়ই আকর্ষণীয় লাগলো। ঠিক করলো বাসায় গিয়ে ছবি তুলে প্রেমের সমাধি ভেঙে গান লাগিয়ে স্ট্যাটাস দিবে। ভেবেই হেসে ফেলল সে। কে বলবে একটু আগেও এই মেয়ে কান্না করছিল, এখন ঠিকই নিজের ফর্মে চলে এসেছে সে।
মাহির বোনকে খাইয়ে দিতে দিতে বলল। এখন ওদের সাথে বাসায় চলে যাবি, আমার কিছু কাজ আছে। মহুয়া মাথা কাত করে আচ্ছা জানালো। সাদমান এর মাঝে বলল। সারাদিন তো রণচণ্ডীর মতো বিহেভ করো, তাহলে ওদের সামনে কাঁদলে কেন? ভালোই তো মারছিলে, নাক বরাবর মাথা দিয়ে একটা বাড়ি দিলেই তো হতো। মহুয়া মুখের খাবারটা গিলে শান্ত স্বরে বলল। ভয় পেয়েছিলাম, ওরা দুজন ছিল যে, আর আমি ক্যারাটে শিখি নাকি যে ওভাবে মারার কৌশল জানবো? আমি মোটেও রণচণ্ডী নই। সবাই মহুয়ার এই শান্ত স্বরে অবাক হয়। সাদমানের কথায় তো ওর তেতে উঠার কথা। সাদমান এক ভ্রু উঁচু করে বলল। তুমি কি মাথায়ও আঘাত পেয়েছো? মহুয়া মাথা দুদিকে নাড়িয়ে না বোঝালো। মহুয়ার এত ভালোভাবে বলা কথা সাদমানের হজম হলো না। খাবার নাকে মুখে উঠে গেল ওর। সবাই পানি দিতে গিয়েও থেমে যায়, কারণ মহুয়া ওর পাশ থেকে পানির গ্লাসটা সাদমানের দিকে এগিয়ে দিয়েছে। সাদমান তা দেখে কাঁচতে কাঁচতে উঠে এবার বাইরে চলে গেল। এই দৃশ্য বেশিক্ষণ দেখলে তাকে আজই না আবার পটল তোলা লাগে। সবাই জোরে হেসে উঠল এহেন ঘটনায়। মহুয়া সবার দিকে তাকিয়ে বলল। আমি কি এতটাই খারাপ যে আমার ভালো ব্যবহার দেখে লোকের আজকাল খাবার নাকি মুখে উঠে যায়? মহুয়ার এমন কথায় সবাই আরেক দফা হাসল। গতকালকে রাস্তার পাশে আরও দুটি লাশ পাওয়া গেছে। তাদের দুজনের হাতেই ছিল বীভৎসভাবে কাটা। কারা করেছে এমন নৃশংস খুন, পুলিশ তা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এর আগে যতগুলো খুন হয়েছিল তারা ছিল নারী পাচারকারীর সাথে যুক্ত। তবে কি এই দুটো ছেলেও তাদের দলেরই একজন? এ নিয়ে যা জানালেন ওসি আমিনুল হক। দেখুন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করছি যে এর পেছনে কে বা কারা আছে তাদের বের করতে। তবে এই দুটো ছেলেও নারী পাচারকারীদের সাথে যুক্ত কিনা তা আমরা এখনো ঠিক জানতে পারিনি। তবে এদের ফেস যেহেতু ঠিক আছে, তাই আমরা আশা রাখছি খুব শীঘ্রই এদের সম্পর্কে জানতে পারবো। আর যে বা যারা এগুলো করেছে তাদের কাছে আমরা অনুরোধ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। এএসটির কাছে অনুরোধ, আপনারা অপরাধীদের আমাদের হাতে তুলে দিন। যদিও আমাদের জানা নেই এই খুনটা সে করেছে কিনা। আমরা এই খুনটা নিয়ে তদন্ত করছি। আশা রাখছি খুব শীঘ্রই এই কেসটা আমরা সলভ করতে পারবো। একজন সাংবাদিক প্রশ্ন ছুড়লেন। স্যার, এটা নিয়ে সাধারণ জনগণ এখনো ভয়ে আছে, আপনি এই নিয়ে কি বলতে চান? দেখুন, এখন পর্যন্ত যতগুলো মার্ডার হয়েছে তাদের কারোরই ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না। কেউ হয়তো নারী পাচারকারীর সাথে যুক্ত, না হয় ড্রাগস, ইয়াবা, অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল। তাই আমি মনে করব জনগণের ভয়ের কিছু নেই। যারা অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত মূলত তাদের সাথেই এমনটা হচ্ছে। কি বিভৎসভাবেই না মেরেছে, আহা, দেখলেই মায়া হচ্ছে ছেলের দুটোর জন্য। আসফির কথার পিঠে অভ্র বলে উঠল। তাহলে চোখে পট্টি বেঁধে নে। আসফি বলল। বসেই তো আছি তোদের মতো ভালোবেসে অন্ধ হতে, কিন্তু কেউ তো আসছেই না। সবাই আসফির দিকে তাকালো। আসফি এমন তাকানোতে দাঁত পাটি বের করে হাসলো। তানজিদ বলল। তোরটা কই? আর বললি না তোর কথা? আসফি মুখটা বাংলার পাঁচের মতো করে বলল। চলে গেছে ভাই, এটাও চলে গেছে। আদনান বলল। তা এটা কয় নাম্বার? আসফি হেসে বলল। সিক্রেট বলা যাবে না। সাদমান আসফির দিকে এক পলক তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। আসফি বলে উঠল। ছেলেগুলোকে চেনা চেনা লাগছে ভীষণ, তাই না রে? অভ্র স্পষ্ট বুঝলো আসফির খোঁচা মেরে কথাটা বলেছে। অভ্র বাঁকা হেসে বলল। কারো কলিজায় হাত দিয়েছিস, তাই এই অবস্থা হয়তো। আসফি বলে উঠল ওহ। তানজিৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আল্লাহ জানে কি হতে চলেছে সামনেই। ওকে আমার একদমই বিশ্বাস নেই, অ্যাটলিস্ট গতকালকের পর থেকে। স্যাডলি যদি কালকে বাহিরে নজর না রাখতো তাহলে কি হতো ভাবতে পারছিস? আমার জীবনে পরও আমি করি না, কিন্তু নিষেধ ছিল। কি হতে পারতো ঠিক? সাদমান গম্ভীর স্বরে বলল। ও আমাদের উপর সর্বক্ষণ নজর রাখছে। গতকালকের ঘটনাই তার প্রমাণ। গাড়ির ব্রেক ফেল করিয়ে মারতে চেয়েছিল, ভাবা যায়? এত তাড়াতাড়িও এমন কোনো স্টেপ নেবে আমি তো ভাবতেও পারিনি। অভ্র বলে উঠল। আমাদের আরও সাবধানে চলতে হবে। এখন আমাদের করা একটা ভুলে অনেকগুলো প্রাণ চলে যেতে পারে। এই 3টা দিন আমাদের অনেক সতর্ক হয়ে থাকতে হবে। সবাই ভীষণ গম্ভীর ভঙ্গিমাতে বসেছিল, কিন্তু আদনানকে এই টপিক নিয়ে কিছু বলতে না দেখে তানজিৎ ভ্রু কুঁচকালো, তারপর বলল। কিরে, কিছু বলছিস না যে?
আদনান যেন অন্য ধ্যানে ছিল। তানজিতের কথা শুনে ধ্যান থেকে বেরিয়ে এলো, তারপর বলল, হ্যাঁ তোমরা তো বললেই। তুই কি নিয়ে ভাবছিস তাহলে? সাদমানের প্রশ্নে আদনান মুখটা কাদো কাদো করে বলল, ভাই, আমার বোকাশোকা জানটা না চাইতেও আমার সতীন থুকু শতান জুটিয়ে ফেলছে। সংসার করার আগেই আগুন লেগে যাচ্ছে রে। অভ্র চোখ ছোট ছোট করে বলল, তোর শতান? কার এত পকড় পার যে তোর শতান হতে চাইছে? আদনান মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, ওই যে ওই ছেলেটা। সবাই বলল, কোন ছেলেটা? আদনান তানজিতের দিকে তাকিয়ে বলে, ভাই, তোমার সম্বন্ধে আমার সতীন হতে চাইছে। কেমন জান্নাতের পেছনে ঘুরঘুর করছিল, জান্নাতকে ড্রেসও সিলেক্ট করে দিচ্ছিল। তানজিৎ বলে উঠল। তো ভাই হয়েও তো সিলেক্ট করে দিতে পারি, এ এমন আর কি। আদনান তৎক্ষণাৎ বলে উঠল, না না, এটা মোটেও ভাই ভাই নয়। আমার প্রেমিক মস্তিষ্ক এটা ভীষণ ভালোভাবে ধরতে পেরেছে। তানজিৎ আবার বলল, আচ্ছা কোনটা, নেহাল না নিলয়? আদনানের মুখটা পাংশুটে হয়ে গেল। সে বলল, ওইটাই তো বুঝলাম না, শালা দুইটাই তো একরকম। মানে সতীন জুটেছে তো জুটেছে, একেবারে গুগলি রাউন্ড নিয়ে জুটেছে। সবাই বলে উঠল, আহারে। আদনান বলল, বুঝলেন আমার কষ্টটা? সতীন তো আর নেই, বুঝবে কিভাবে? সাদমান হা হুতাশ করে বলে উঠল। আমি বুঝতে পারছি তোর কষ্টটা। অভ্র একটা হাই দিয়ে বলল, দুটো একই গোয়ালের গরু যে। আদনান আর সাদমান তেরে আসতে নিলে অভ্র একটা দৌড় দেয়। ওরাও পেছন পেছন ছুটতে থাকে। তানজিৎ আর আসফি হাসলো তা দেখে। তানজিৎ বলে উঠল, বাচ্চাদের মতন এখনো ওই দৌড়াদৌড়ির স্বভাব গেল না তোদের? ওদের এই খুনসুটির মাঝেই হঠাৎ তানজিদের ফোনে একটা কল আসে। তানজিৎ তার রিসিভ করে হ্যালো বলতেই ওপাশের লোকের কথা শুনে থমকে গেল। হৃদস্পন্দন বেড়ে গেল তার। ফোনটা হাত থেকে পড়ে গেল তার। আম এক্সট্রিমলি সরি বৌজান, এবারের মতন মাফ করো তোমার এই অপদার্থ হাজবেন্ডকে। তানজিৎ কথাগুলো বলে নিশাতের দু ব্যান্ডেজকৃত হাতে চুমু দিতে থাকে। নিশাত বলে উঠল, প্লিজ তানজিৎ, এইসব বলো না, ভালো লাগে না আমার। আর তোমার কি দোষ যে তুমি সরি বলছো? মেহেদিটাই খারাপ ছিল, তাই হয়তো। তানজিৎ নিশাতকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, তারপর বলল, আমারই ভুল, মেহেদিগুলো চেক করে দেওয়া উচিত ছিল, তাহলে আর তোমার এত সুন্দর হাতগুলো ব্যান্ডেজকৃত থাকতো না, মেহেদিতে ভরপুর থাকতো। নিশাত নিজেকে ছাড়িয়ে বলে উঠল, প্লিজ নিজেকে ব্লেম করো না, আমার খারাপ লাগে। আর এটা ভাগ্য ছিল তাই হয়তো। সো হোয়াট? ডাক্তার তো বলেছে যে ওয়েনমেন্ট লাগালেই ঠিক হয়ে যাবে। মেহেদিগুলো খারাপ ছিল, তাই এমন লাল হয়ে জ্বালা করছিল। তানজিৎ নিশাতের হাত দুটোতে চুমু খেলো, তারপরে কিছু একটা ভাবার মতো করে বলল, মেহেদিগুলো খারাপ ছিল না খারাপ করা হয়েছে তা অতি শীঘ্রই জানতে পারবো। নিশাত বলে উঠল, মানে? কিছু না। আচ্ছা শোনো, এই কয়েকদিন একটু সাবধানে থাকবি, ওকে? নিশাত মাথা কাত করলো ভদ্র মেয়ের মতো। তানজিৎ ওর গালে হাত দিয়ে মুস্কি হেসে বলল, দ্যাটস লাইক আ গুড গার্ল। নিশাত বর্তমানে তানজিতের কেবিনে। তাদের তানজিতের হসপিটালেই আনা হয়েছে। হঠাৎ জান্নাত এসে বলে উঠল, নিজের বউকেই দেখলেন দুলাভাই? আপনার এই অবলা শালীদের হাতও যে জিঙ্গালালা হয়ে গিয়েছে তা একবারও দেখলেন না? জান্নাতের কথা শুনে তানজিৎ জান্নাতের দিকে তাকায়। বেচারির দু হাতও ব্যান্ডেজ। তানজিতের নিজেকে দোষী মনে হতে লাগলো। তার আরও সাবধান হওয়া উচিত ছিল। তার এই অসাবধানতার জন্য আজকে কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। তানজিৎ বলে উঠল, কি একটা অবস্থা বলো তো আমার জন্য আজকে। তানজিতের কথা শেষ হওয়ার আগে মহুয়া এন্টি মেরে বলে, আরে দুলা ভাই, বাদ দিন তো, আমাকে ছাড়া মেহেদি দিচ্ছিল যে, তাই এই অবস্থা, বুঝলেন? এক হাতে মেহেদি দিব, আরেক হাত খালি থাকবে, তাই আর মেহেদি দেইনি। আমার হাত খালি থাকবে আর এদের হাত মেহেদিতে ভরপুর, ইহা আর হতো না। মহুয়ার কথায় তানজিৎ হাসলো। হঠাৎ আসফি এসে বলল, ভাবি গো ভাবি। সবাই আসফির দিকে তাকালো। তানজিৎ বলল, মা গো মা, বাবা গো বাবা, শুনছি। ভাবি গো ভাবি, আজ প্রথম শুনলাম। আসফি বলে উঠল, তুমি তো আর কথাই বলো না, যেভাবে বললে নিশাত হসপিটালে, আমাদের আত্মায় বেরিয়ে যাচ্ছিল। কি রিয়াকশন ছিল ভাইয়ের,
ভাবতে পারবে না ভাবি। নিশাত মাথা নাড়িয়ে মুস্কি হাসে। তানজিৎ বলল, 10টা না 5টা না একটা মাত্র ওগো, শুনছো? বলা ম্যাশিং আমার। সেটা হসপিটালে শুনে আমি যে জ্ঞান হারাইনি এইটাই অনেক। সবাই এবার জোরে হেসে উঠল। নিশাত তানজিতের বাহুতে হালকা চাপ মারে। তানজিৎ হেসে ফেলল নিজেও। তখনই কক্ষে মেঘলা, সাদমান আর অভ্র প্রবেশ করে। মেঘলা নিজের ব্যান্ডেজকৃত হাতের দিকে তাকাতে তাকাতে আসছিল। তার ওড়নাটা এক পাশে বেশি এসে পড়েছিল। মেঘলাও চেয়েও ঠিক করতে পারছে না। হঠাৎই এক পর্যায়ে অন্যায় পা বেঁধে পড়ে যেতে নেয়। সে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। সবার নজর তখন এদিকেই। মেঘলার যখন খেয়াল হলো সে এখনো পড়েনি, তখন সে ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই দেখে সাদমান ওর বাহু ধরে রেখেছে। সাদমান তৎক্ষণাৎ ওকে দাঁড় করিয়ে বলে উঠল,